আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল বয়েজ ক্লাস 5, অর্থাৎ তোমরা এবছরে নতুন ভর্তি হয়েছো মামুন ন্যাশনাল স্কুলে বয়েজ ক্যাম্পাসে। তোমাদের আমি পরিবেশ ও বিজ্ঞান এই সাবজেক্টটা পড়াবো। তো তার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি। আমার নাম শেখ কবিরুল হক। আমি মামুন ন্যাশনাল স্কুলে কয়েক বছর ধরেই পড়াচ্ছি। এবছরে 5-এর পরিবেশ ও বিজ্ঞানটা আমাকে পড়াতে দেওয়া হয়েছে। তো তোমাদের এই জানুয়ারি মাসের সিলেবাস প্রথমে দিয়ে দিই। প্রথম টপিক জীবজগৎ, দ্বিতীয় হচ্ছে মানব দেহ। এই দুটি চ্যাপ্টার তোমাদের জানুয়ারি মাসের পড়ানো হবে। অর্থাৎ জানুয়ারি মাসের সিলেবাস হচ্ছে জীবজগৎ এবং মানবদেহ, এই দুটি চ্যাপ্টার। তো প্রথমে আজকে জীবজগৎ সম্পর্কে আলোচনা করব। দেখো, তার আগে বলি বিষয়টির নাম হচ্ছে, সাবজেক্টের নাম হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান। তো পরিবেশ কাকে বলে আমরা অনেকে হয়তো জানি, পরিবেশ কাকে বলা হয়, এবং বিভিন্ন রকমের পরিবেশ আমরা জেনেছি। তো পরিবেশ কাকে বলে আমি আগে বলছি। দেখো, আমাদের চারপাশে যে সমস্ত বস্তু রয়েছে, শুধু বস্তু না, ঘর বাড়ি, আলো, যানবাহন ইত্যাদি সব কিছু নিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু রয়েছে সবই হচ্ছে আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। যেমন আমাদের বাড়ির পরিবেশ যদি বলা হয়, তাহলে বাড়িতে মা বাপ ভাই বোন আরও যেসব আত্মীয় স্বজন আছে তাদেরকে নিয়ে হবে আমাদের বাড়ির পরিবেশ। বুঝা গেল? ঠিক তেমনি যদি বিদ্যালয়ের পরিবেশ বলা হয়, তাহলে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্র ছাত্রী এবং আদার্স স্টাফ, সেই সঙ্গে ক্লাসরুম, চেয়ার, টেবিল, বেঞ্চ ইত্যাদি নিয়ে হবে আমাদের বিদ্যালয়ের পরিবেশ। তো এখন পরিবেশের এই যে উপাদান, পরিবেশ যে সমস্ত উপাদান নিয়ে গঠিত হচ্ছে, পরিবেশ যে সমস্ত উপাদান নিয়ে গঠিত হচ্ছে তাদের মধ্যে প্রধান দুটি হলো জীব ও জড়। পরিবেশের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে জীব এবং দ্বিতীয় ভাগ হচ্ছে জড়, জড় পদার্থ বা জড় বস্তু। এখন দেখো, জীব কাদের বলে আমরা জানি না? যাদেরই প্রাণ আছে বা জীবন আছে তাদেরকে বলা হয় জীব। যাদের প্রাণ নেই বা জীবন নেই তাদেরকে বলা হয় জড়বস্তু বা জড় পদার্থ। এরকম যে সমস্ত উপাদানগুলির জীবন আছে সেই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে বলা হয় জীবজগৎ। বুঝা গেল? পরিবেশের উপাদানগুলির মধ্যে যে সমস্ত উপাদানগুলির জীবন আছে বা প্রাণ আছে সেই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে নিয়ে এই জীবজগৎ গঠিত হয়েছে। এই জীবজগৎকে, তাহলে জীবজগতের মধ্যে আমাদের দু ধরনের জীব দেখতে পাই। এক ধরনের জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, আর এক ধরনের জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না, তবুও তাদের মধ্যে জীবন আছে। তারা হলো উদ্ভিদ। যে সমস্ত জীবজগতের মধ্যে যে সমস্ত জীবের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তনের ক্ষমতা নেই তাদেরকে বলা হয় উদ্ভিদ। আর যে সমস্ত জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে
তাদেরকে সাধারণত বলা হয় প্রাণী। তাহলে এই জীবজগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর দ্বিতীয় ভাগ হচ্ছে প্রাণী জগৎ। তাহলে এই পর্যন্ত আমি কি বললাম না, আমাদের চারিপাশে যা কিছু রয়েছে তাদেরকে একসঙ্গে বলা হচ্ছে আমাদের পরিবেশ, বা সেই সমস্ত বস্তু, ঘর বাড়ি, যানবাহন, জীব, জড় সবই হচ্ছে আমাদের পরিবেশের অন্তর্ভুক্ত। এই পরিবেশের উপাদান দু ধরনের, প্রথম হচ্ছে জীব, দ্বিতীয় হচ্ছে জড়। একটা উপাদানকে বলা হচ্ছে জীব আর একটা উপাদান হচ্ছে জড়। কারণ আমরা দেখেছি আমাদের পরিবেশের মধ্যে আছে জল, বায়ু, আলো, আরও আছে চেয়ার, টেবিল, গাছপালা, আরও বিভিন্ন ধরনের প্রাণী। এই সমস্তই হচ্ছে আমাদের পরিবেশের উপাদান। এই উপাদানগুলি দেখো, এই উপাদানগুলির মধ্যে এক ধরনের উপাদান আছে যাদের প্রাণ বা জীবন আছে, আর এক ধরনের উপাদান যাদের প্রাণ বা জীবন নেই। পরিবেশের উপাদানগুলির মধ্যে যে সমস্ত উপাদানগুলির জীবন আছে তাদেরকে বলা হয় জীব, আর পরিবেশের উপাদানগুলির মধ্যে যে সমস্ত উপাদানগুলির জীবন বা প্রাণ নেই তাদেরকে বলা হয় জড় বা জড় বস্তু বা জড় পদার্থ। এখন এই পরিবেশের মধ্যে বিভিন্ন ধরনের জীব আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি, যেমন গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, হাঁস, মুরগি, মানুষজন ইত্যাদি। এই সবই হচ্ছে আমাদের জীবের মধ্যে পড়ছে, এরা জীব জগতের মধ্যে পড়ছে। তো পরিবেশের যে সমস্ত জীবন যুক্ত যে সমস্ত উপাদান রয়েছে বা প্রাণ যুক্ত যে সমস্ত উপাদান রয়েছে তাদেরকে একসঙ্গে বলা হয় জীব জগৎ। পরিবেশের মধ্যে যে সমস্ত উপাদানগুলির জীবন বা প্রাণ আছে সেই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে নিয়ে বলা হচ্ছে জীব জগৎ। আর যে সমস্ত উপাদানগুলির প্রাণ বা জীবন নেই সেই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে বলা হবে জড় জগৎ, জড়বস্তু জগৎ বা জড় পদার্থের জগৎ। এই জীব জগৎকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারছি। দেখো, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ, উদ্ভিদ নামটা এই কারণে বলা হয়েছে উদ্যুক্ত ভিদ, অর্থাৎ ভিদ মানে ভেদ করে আসে। যে সমস্ত সংখ্যায় এটা বোঝানো যায় যে যে সমস্ত জীব মাটি ভেদ করে সৃষ্টি হয়, যে সমস্ত জীব মাটি ভেদ করে সৃষ্টি হয় তাদেরকে বলা হয় উদ্ভিদ। উদ্ভিদ মানে যে সমস্ত উপাদান বা যে সমস্ত জীব মাটি ভেদ করে জন্ম হয় তাদেরকে বলা হয় উদ্ভিদ। তাহলে জীব জগৎকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারলাম, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা হচ্ছে প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ এই কারণে বললাম কারণ উদ্ভিদ বিভিন্ন ধরনের আছে, যেমন শ্যাওলা, সেও একটা উদ্ভিদ। আবার বড় বড় বটবৃক্ষ, শিশু গাছ, নিম গাছ ইত্যাদি সবই আমাদের উদ্ভিদ জগতের মধ্যে পড়ছে। তাহলে এই উদ্ভিদ জগতের মধ্যে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে, এই জন্য উদ্ভিদ জগৎ নামটা দেওয়া হয়েছে। এবার দেখো প্রাণী জগৎ। প্রাণী জগতের মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আছে। কোনো প্রাণীর 4টে পা, কোনো প্রাণীর 2টো পা, কোনো প্রাণীর পা নেই, কোনো প্রাণী বুকে হেঁটে চলে, আবার কোনো কোনো প্রাণী জীবনের প্রথম দশা জলে কাটায়, আবার পূর্ণাঙ্গ অবস্থা হয়ে গেলে তারা স্থলে থাকতে পারে। এই সমস্ত প্রাণীগুলোর একসঙ্গে বলা হচ্ছে প্রাণী জগৎ। এবার এই প্রাণী জগতের মধ্যে আবার প্রাণী জগৎকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, বা সমস্ত প্রাণীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মেরুদণ্ডী
আর দ্বিতীয় ভাগ হচ্ছে অমেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী, এবার দেখো আমরা যে সমস্ত প্রাণী দেখেছি তাদের মধ্যে কিছু প্রাণীর বেশ ভালোভাবে একটা গঠন কাঠামো আছে, যেমন মানুষ, গরু ইত্যাদি। এদের গঠন কাঠামোর মধ্যে একটা শক্ত দণ্ডের মতো হাড় বা অস্থি থাকে, যেটা না বলা হয়েছে মেরুদণ্ড। এই মেরুদণ্ড যে সমস্ত প্রাণী আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, এবং মেরুদণ্ডী নেই এই সমস্ত প্রাণীকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। তাহলে মেরুদণ্ডী প্রাণী কাকে বলা হয়? যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, আর যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ছে মানুষ, গরু, ছাগল ইত্যাদি। এরা সব মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এদের মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়ছে তোমার সাপ, কেঁচো, জোঁক ইত্যাদি। এদের মেরুদণ্ড নেই। আরো বিভিন্ন রকম উদাহরণ আছে। তাহলে আমরা জীব জগৎ সম্পর্কে জানলাম না, এই পৃথিবীর মধ্যে বা বিশ্বের মধ্যে যে সমস্ত সৃষ্টির প্রাণ বা জীবন আছে সে সমস্ত সৃষ্টিগুলিকে বা উপাদানগুলিকে একসঙ্গে নিয়ে বলা হচ্ছে জীবজগৎ, বা তারা একসঙ্গে তৈরি করছে জীবজগৎ। এই জীবজগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ। উদ্ভিদ জগৎ যারা যে সমস্ত জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না সাধারণত, তাদেরকে বলা হয় উদ্ভিদ। এই উদ্ভিদরা সাধারণত নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। খাদ্যের ব্যাপারে এরা অন্য কোনো সৃষ্টির উপর নির্ভরশীল নয়। কিন্তু প্রাণী জগতের যে সমস্ত উপাদান রয়েছে তারা খাদ্যের ব্যাপারে বেশিরভাগই উদ্ভিদের কাছে নির্ভরশীল। প্রথম সৃষ্টি হয়েছে উদ্ভিদ, তারপরে সৃষ্টি হয়েছে প্রাণী, এবং সবশেষে সৃষ্টি হয়েছে মানুষ। মানুষ বুদ্ধিমান এবং শক্তিশালী সৃষ্টি বা উপাদান এই জীব জগতের মধ্যে, তবুও কিন্তু মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, আর প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবার এই প্রাণী জগৎকে বা দুটি ভাগে ভাগ করা হয়েছে, মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে বলা হয় মেরুদণ্ডী প্রাণী, আর যে সমস্ত প্রাণীর মেরুদণ্ড নাই তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর উদাহরণ হিসাবে মানুষ, গরু ইত্যাদি বলা যাবে। অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে সাপ, কেঁচো ইত্যাদি। দেখো এখানে অমেরুদণ্ডী প্রাণীর যে উদাহরণ দেওয়া হয়েছে সাপ, কেঁচো। সাপের তো মেরুদণ্ড আছে, সাপ মেরুদণ্ডী প্রাণীর মধ্যে পড়বে। তাহলে অমেরুদণ্ডী প্রাণী আর কি আছে? কেঁচোর সঙ্গে জোঁক, আরো বিভিন্ন পতঙ্গ শ্রেণীর প্রাণীগুলো, যারা যেমন প্রজাপতি, মাকড়সা, মাছি, মশা ইত্যাদি, এরা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী। তাদের সঙ্গে মশা, মাছি দেখতে পারো।
সাপ, ব্যাং এরা সব মেরুদণ্ডী প্রাণী। এবার দেখো এই মেরুদণ্ডী প্রাণীদের আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। মেরুদণ্ডী প্রাণীকে আবার কয়েকটা ভাগে, 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে মৎস্য জাতীয় প্রাণী, তারপর হচ্ছে উভচর, সরীসৃপ প্রাণী, 4 নম্বরটা হচ্ছে পক্ষী জাতীয় প্রাণী, 5 নম্বর হচ্ছে স্তন্যপায়ী। মেরুদণ্ডী প্রাণীগুলোকে আবার মেরুদণ্ডী প্রাণী জগৎকে আবার 5টি ভাগে ভাগ করা হয়েছে: মৎস্য, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী। প্রথমে দেখো মৎস্য বা মাছ, মৎস্য বা মাছ এরা জলজ প্রাণী, জলের মধ্যে থাকে। তাহলে জলের মধ্যে মাছ জলের মধ্যে বাস করে। উভচর প্রাণী এরাও জীবনের প্রথম দশায় জলে কাটায়, তারপরে পূর্ণাঙ্গ হয়ে গেলে এরা স্থলে চলে আসে। সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী এরা ডাঙায় থাকে। তাহলে আমাদের বাসস্থান অনুযায়ী আবার প্রাণীগুলোকে 2টি ভাগ করা যেতে পারে: স্থলজ প্রাণী, জলজ প্রাণী। স্থলজ প্রাণী হচ্ছে যে সমস্ত প্রাণীগুলি স্থলে জন্ম নেয় এবং স্থলেই বড় হয়, তারা হচ্ছে স্থলজ প্রাণী। আর জলজ প্রাণী হচ্ছে যে সমস্ত প্রাণীগুলি সৃষ্টি হয় জলে এবং তারা বংশ বিস্তার এবং ছোট থেকে বড় ইত্যাদি সব তাদের কাজকর্ম জলের মধ্যেই হয়, তারা হচ্ছে জলজ প্রাণী। আর এক ধরনের প্রাণী আছে যেটা হচ্ছে উভচর, যেটা তোমার সৃষ্টি হয় জলে এবং তারা জীবনের ছোট অবস্থাটা অর্থাৎ শৈশব অবস্থা জলের মধ্যে কাটায় এবং বড় হয়ে গেলে, পূর্ণাঙ্গ হয়ে গেলে তারা স্থলে আসতে পারে। এই মাছের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে আঁশ থাকে, আবার কিছু কিছু মাছের আবার আঁশ থাকে না। আঁশ ছাড়াও মাছ আছে, যেমন মাগুর, শিঙ্গি ইত্যাদি মাছের কোনো আঁশ নেই। তাহলে আঁশটা মাছের প্রধান বৈশিষ্ট্য বলা যাচ্ছে না। তবুও আমরা আঁশ, মাছের সঙ্গে আমাদের একটা আঁশের সম্পর্ক চলে আসে। তাহলে মাছের প্রধান বৈশিষ্ট্য কি হবে না, এদের দেখো মাছের প্রধান বৈশিষ্ট্য যেটা অন্য প্রাণীর মধ্যে নেই, সেটা হচ্ছে পাখনা। পাখনা মাছের প্রধান বৈশিষ্ট্য। এরা ফুলকো দিয়ে শ্বাসকার্য চালায়, অর্থাৎ জল থেকে যে অক্সিজেন নিয়ে এরা বড় হয় বা বেঁচে থাকে, সেটা ফুলকোর মাধ্যমে হয়। তাহলে মাছ জলজ প্রাণী, এরা জলে সৃষ্টি হয়, জলেই বড় হয়। কিছু মাছের আঁশ আছে, আবার কিছু মাছের কিছু কিছু মাছ আছে যাদের আঁশ আছে, আবার কিছু কিছু মাছ যাদের আঁশ নেই। তাহলে আঁশবিহীন মাছ এবং আঁশযুক্ত মাছ 2টি ভাগে ভাগ করা যেতে পারে মাছগুলিকে। মাছের প্রধান বৈশিষ্ট্য যেটা বললাম ভালো করে মনে রাখবে যে পাখনা। মাছের প্রধান বৈশিষ্ট্য যে এদের দেহে পাখনা থাকবে। এবার দেখো আসি উভচর প্রাণী।
বিভিন্ন রকম মাছ আছে যাদের নাম তোমরা জানো, নামগুলো আর বলছি না। এবার দেখো উভচর প্রাণী, এই সংজ্ঞাটা আমরা প্রথমে আলোচনা করি। উভচর প্রাণী কাদের বলা হয়? যে সমস্ত প্রাণী জীবনের শিশু অবস্থা জলে কাটায় এবং পূর্ণাঙ্গ হয়ে গেলে জলে এবং ডাঙায় উভয় জায়গায় থাকতে পারে, তাদেরকে বলা হয় উভচর প্রাণী। যেমন ব্যাঙ। এবার দেখো সরীসৃপ প্রাণী, যে সমস্ত প্রাণী পা সাধারণত নেই বা পা থাকলেও এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে, তাদেরকে বলা হয় সরীসৃপ প্রাণী। যেমন টিকটিকি, সাপ ইত্যাদি। যে সমস্ত প্রাণীর সাধারণত পা নেই বা পা থাকলেও এরা বুকে ভর দিয়ে চলাফেরা করে, তাদেরকে বলা হয় সরীসৃপ প্রাণী। পক্ষী, যে সমস্ত প্রাণী ডানা আছে এবং আকাশে উঠতে পারে সাধারণত, তাদেরকে বলা হয় পক্ষী বা পাখি। এই পাখির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পালকযুক্ত পাখা বা ডানা। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থেকে যায়, যেমন উঠতে পারে কিন্তু পাখি নয়, উঠতে পারে কিন্তু পাখি নয় এমন প্রাণীও আছে। এবার আসি স্তন্যপায়ী প্রাণী। এটা হচ্ছে প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত ধরনের প্রাণী। এই সমস্ত প্রাণীর শিশুরা তাদের মায়ের স্তন বা দুগ্ধ পান করে বড় হয়, তাই এদের নাম দেওয়া হয়েছে স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণীর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যেমন সারা দেহ লোমে ঢাকা থাকবে বা দেহের মধ্যে লোম দেখা যাবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা সরাসরি বাচ্চা প্রসব করবে। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এদের বাচ্চারা মায়ের স্তন বা দুগ্ধ পান করে বড় হবে। তাহলে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পড়ছে গরু, ছাগল, মানুষ। দেখো এই সমস্ত প্রাণী যেগুলো লিখলাম, প্রত্যেকেরই দেহে লোম থাকে এবং প্রত্যেকেই সরাসরি বাচ্চা প্রসব করে, আর এদের বাচ্চারা মায়ের দুধ পান করে বড় হয়। পক্ষী, হাঁস, মুরগি, কাক ইত্যাদি। সরীসৃপের মধ্যে পড়ছে সাপ, টিকটিকি ইত্যাদি। তাহলে মেরুদণ্ডী প্রাণীগুলো আমরা এই 5 ভাগে ভাগ করলাম, বা মেরুদণ্ডী প্রাণীদের প্রকারভেদ হচ্ছে 5 প্রকার, সেটা জানা গেল। আর যেটা জানলাম যে সমস্ত প্রাণীগুলিকে তাদের বাসস্থান অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে জলজ প্রাণী, একটা হচ্ছে স্থলজ প্রাণী। যে সমস্ত প্রাণী জলে সৃষ্টি হয়, জলে বড় হয়, তাদেরকে বলা হয় জলজ প্রাণী। আর যে সমস্ত প্রাণী স্থলে সৃষ্টি হয়, স্থলে বড় হয়, তাদেরকে বলা হয় স্থলজ প্রাণী। এই প্রসঙ্গে বলে রেখে দেখো, এই 5 ধরনের প্রাণীদের মধ্যে পক্ষী এবং স্তন্যপায়ী এই 2 ধরনের প্রাণী রক্ত হচ্ছে গরম বা উষ্ণ। পক্ষী এবং স্তন্যপায়ী এদের রক্ত হচ্ছে গরম বা উষ্ণ প্রকৃতির। আর মৎস্য, উভচর এবং সরীসৃপ এই 3 ধরনের প্রাণীর রক্ত শীতল বা ঠান্ডা। আর এই 5 ধরনের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী ছাড়া বাকি সমস্ত এই 4 ধরনের প্রাণী ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা তৈরি হয়। কেবলমাত্র স্তন্যপায়ী প্রাণী
যারা ডিম পারে না এরা সরাসরি বাচ্চা প্রসব করে। তাহলে এগুলি খেয়াল রাখবে যে উষ্ণ প্রকৃতির রক্ত আছে স্তন্যপায়ী এবং পক্ষী জাতীয় প্রাণীদের, আর সরীসৃপ, উভচর এবং মৎস্য জাতীয় প্রাণীদের রক্ত শীতল বা ঠান্ডা। এই 5 ধরনের প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী বাদে বাকি সমস্ত প্রাণী ডিম পাড়ে এবং ডিম ফুটে এদের বাচ্চা তৈরি হয়। দেখো এই প্রাণী জগৎগুলোকে আরো বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। যেমন অঙ্গুরিমাল প্রাণী আছে, যাদের দেহ আংটির মতো অংশ দিয়ে তৈরি, তাদেরকে বলা হয় অঙ্গুরিমাল প্রাণী। আরো বিভিন্ন ভাগ আছে, এগুলো আমরা পরে জানবো। তাহলে আজকে আমরা যে পর্যন্ত শিখলাম সেগুলো একটু নোট করে নিই। যে প্রথম শিখলাম যে পরিবেশ কাকে বলা হয় এবং পরিবেশের বিভিন্ন প্রকারভেদ, যেমন বিদ্যালয়ের পরিবেশ, বাড়ির পরিবেশ, গ্রামের পরিবেশ, শহরের পরিবেশ, মাঠের পরিবেশ, কলেজের পরিবেশ, এরকম। তাহলে প্রথম আমরা শিখেছি যে পরিবেশ কাকে বলা হয়। বা পরিবেশ সম্পর্কে ধারণা। দ্বিতীয় শিখলাম যে বিভিন্ন প্রকার পরিবেশ সম্পর্কে ধারণা। তারপরে শিখলাম যে পরিবেশের উপাদানগুলিকে পরিবেশের উপাদানগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়, সেটা শিখলাম। যে পরিবেশের উপাদানগুলি দু ধরনের। এক ধরনের উপাদান হচ্ছে জীবন আছে, তাদেরকে বলা হচ্ছে জীব, আর এক ধরনের উপাদানের জীবন নেই, তাদেরকে বলা হয় জড়। তারপরে শিখলাম জীব জগৎ সম্পর্কে ধারণা। যে সমস্ত উপাদান, পরিবেশের যে সমস্ত উপাদানগুলির জীবন আছে সেই সমস্ত উপাদানগুলিকে একসঙ্গে বলা হচ্ছে, বা সেই সমস্ত উপাদানগুলি একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে এই জীব জগৎ। জীব জগৎ সম্পর্কে ধারণা এবং জীব জগতের সংজ্ঞা। এই জীব জগতের মধ্যে বিভিন্ন ধরনের জীব, বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদ সবই পড়ে যাচ্ছে। তারপরে শিখলাম জীব জগতের প্রকারভেদ। জীব জগৎকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে। জীব জগতের প্রকারভেদ। জীব জগৎকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে উদ্ভিদ জগৎ, একটা প্রাণী জগৎ। তারপরে শিখলাম উদ্ভিদ ও প্রাণী কাকে বলা হয়। উদ্ভিদ ও প্রাণী কাকে বলা হয়। তারপরে হচ্ছে প্রাণী জগৎকে তারপরে কোশ্চেন হচ্ছে প্রাণী জগতের প্রকারভেদ। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী। স্থলজ প্রাণী ও জলজ প্রাণী ও
স্থলজ প্রাণী। তারপরে মেরুদণ্ডী প্রাণীকে আবার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলা হয়? উদাহরণ সহ। নম্বর হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর প্রকারভেদ ও তাদের সম্পর্কে ধারণা। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পরে ক্লাস শেষ করছি। এর পরের দিন আমরা উদ্ভিদ জগৎ সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম।